প্রভাব সৃষ্টি করলে 10 বছর আগেই সাজা হতো খালেদার। ইতালিতে প্রধানমন্ত্রী দুর্নীতির বিচার চালিয়ে যাবার অঙ্গীকার। বিএনপি ছাড়া নির্বাচন সফল হবে না, অনশনে হুঁশিয়ারি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইইউ। খালেদার প্রার্থিতা আদালতের উপর নির্ভরশীল। পরিচ্ছন্ন নেতাদের বিএনপিতে রাখার আহ্বান আওয়ামী লীগের। তারেককে দেশে ফেরত আনার দাবি। থামছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। রাখাইনে খাদ্য সংকট, প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি বলছে জাতিসংঘ। টি-20 সিরিজে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অনিশ্চিত তামিম মুশফিক, ভালো করার প্রত্যয় টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি ফারজানা আখি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরো থাকছে। তারুণ্যের উচ্ছ্বাসে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন, মানুষে মানুষে বন্ধুত্ব আর মমতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। আদালতের উপর সরকার প্রভাব সৃষ্টি করলে আরো 10 বছর আগেই খালেদা জিয়ার মামলার প্রক্রিয়া শেষ হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় এ মন্তব্য করেন তিনি। দুর্নীতি স্বজনপ্রীতি নিয়ন্ত্রণে দুর্নীতিবাজদের বিচার চালিয়ে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। শাকেরা আরজুর রিপোর্ট। প্রধানমন্ত্রীর সফরের আবাসস্থল পার্ক দ্য গ্রিন সিপি গ্র্যান্ড হোটেলে এই সংবর্ধনার আয়োজন করে ইতালি আওয়ামী লীগ। এ সময় বক্তব্যে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার 2 ছেলে এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন আওয়ামী লীগ সভানেত্রী। খালেদা জিয়া এতিমের টাকা নিজের কাছে কুক্ষিগত করতে গিয়ে ধরা খেয়েছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। যে মামলা 10 বছর ধরে চলেছে, এখানে আমাদের তো করার কিছু নেই যে এই টাকাটা সম্পূর্ণভাবে আত্মসাৎ করা হয়েছে। কোর্ট বিচার করেছে, রায় দিয়েছে। এতে আমাকে গালি দেওয়া বা আমাদের সরকারকে বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করার কি যুক্তি থাকতে পারে, আমরা তো সেটা বুঝি না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নয় জনগণের ভাগ্য করতে এসেছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাস যারা করবে, জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার হতেই হবে। দুর্নীতি যারা করবে, সন্ত্রাস যারা করবে, জঙ্গিবাদের সাথে যারা জড়িত, তাদের বিচার হতেই হবে। কারণ বাংলাদেশটাকে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে আনতে চাই। বাংলাদেশের উন্নয়ন আমরা চাই, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নত হোক, সেটাই আমরা চাই। দেশের দুর্নীতি, জঙ্গিবাদ ও স্বজনপ্রীতি নিয়ন্ত্রণ করে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার কথা বলেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ, স্বজনপ্রীতি। শাকেরা আরজু, 21 টেলিভিশন। বেগম খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হবে না বলে আবারও হুঁশিয়ারি দিলেন বিএনপির শীর্ষ নেতারা। একই সঙ্গে তার মুক্তির দাবি করে বলেন, বিএনপি ছাড়া আগামী নির্বাচন করার ষড়যন্ত্র সফল হবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচিতে একথা বলেন বিএনপি নেতারা। জসিম জুয়েলের রিপোর্ট। পূর্ব ঘোষিত অনশনে অংশ নিতে সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। বিকেল 4টা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের অনুরোধে তা দুপুর 1টায় শেষ করা হয়। অনশনে অংশ নিয়ে বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। বলেন, খালেদা জিয়া কারামুক্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের অনশন কর্মসূচি 4টা পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষের অনুরোধে আমরা এটাকে 1টা পর্যন্ত করে দিয়েছি। আমরা আজকের এই অনশন কর্মসূচিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন জানাচ্ছি। দেশনেত্রীকে নিয়ে আপনারা যে খেলা করছেন, এই খেলা আগুনের খেলা, আপনারা আগুনে হাত দিয়েছেন। খালেদা জিয়াকে দীর্ঘদিন বন্দী রাখার পায়তারা চলছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেশের মানুষ মানে না। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। আর আমাদের দেশে যাতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়,
এই আন্দোলনের মধ্যে আমরা মাধ্যমেই আমরা এই দাবি ইনশাআল্লাহ আদায় করব। দীর্ঘ সত্যতা প্রমাণ করছে দেশ নেত্রীকে তারা আটকে রাখার চেষ্টা করছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ পানি পান করে অনশন ভঙ্গ করান। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পুরান ঢাকার আদালত চত্বরে প্রতীকী অনশনে অংশ নেয়। বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তারা। পরে ডেলিগেশনের সাথে বিএনপির বৈঠক শেষে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বহির্বিশ্ব পর্যবেক্ষণ করছে। এদিকে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া আদালতের উপর নির্ভর করছে বলে ইইউ প্রতিনিধিদের জানিয়েছে নির্বাচন কমিশন। সাইদুল ইসলামের রিপোর্ট। কয়েকদিনের সফর শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। নির্বাচনের অনেক সময় বাকি, তাই নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা। How that can be an election which will be inclusive, free and fair, and where we hope all parties will actually be willing to stand for election to make sure that the people of Bangladesh have a real choice. বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য, শিক্ষা সহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তারা বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে তারা। With this significant number of arrivals and the many needs, I think needs to be supported. রাতে বিএনপি নেতাদের সাথে বৈঠক করে তারা। বৈঠকে খালেদা জিয়ার রায় ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন বিএনপি নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন, ইউরোপীয় ইউনিয়ন সব বিষয়ে পর্যবেক্ষণ করছেন। আগামী নির্বাচনে একটা আপনার অন্তরায় হবে কিনা সে বিষয়টা তারা দেখছেন। তারা অবজারভার পাঠানোর জন্য ইলেকশন কমিশন তাদেরকে চিঠি দিয়েছেন। আসলে গতবার 2014 নির্বাচনের পরেও কিন্তু গোটা পৃথিবী যে রিয়াকশন ছিল, তারা বলেছে এটা একটা ফ্রড ইলেকশন হয়েছে এবং ইলেকশনটা অ্যাকসেপ্টেবল না। তারা আশা করে যে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে, এখনও তারা আশা করে যে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে। এর আগে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে সফররত প্রতিনিধি দলটি। বৈঠক শেষে কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া আদালতের এখতিয়ার, এখানে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। আদালত যদি এলাও করে তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশন তো কিছু করার থাকে না। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতিবাজদের ত্যাগ করে পরিচ্ছন্ন রাজনীতিকদের বিএনপিতে রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, খালেদা জিয়ার সাজা হওয়ার পর জনগণের কোনো সাড়া নেই বলেই বিএনপি এখন বিদেশিদের কাছে নালিশ করছে। সহকর্মীদের সহায়তায় রিপোর্ট করছেন জে ইউজুবায়ের। ধামরার চৌহাটে বংশী নদীর উপর নির্মিত বংশী সেতু উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় যোগ দেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের পর দেশের জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এখন তারা বিদেশিদের কাছে নালিশ করছে বলে অভিযোগ করেন তিনি। আমার দেশের গণতন্ত্র আমরা কায়েম করব। আমরা অন্যায় করে আমাদের জনগণের কাছে নালিশ করব। বিরোধী দল নালিশ করতে পারে, বিদেশিরা কি আমার দেশে গণতন্ত্র এনে দেবে? এদিকে রাজধানী মহানগর নাট্যমঞ্চে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অনুষ্ঠানে বক্তৃতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। দুর্নীতিবাজদের বাদ দিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। আপনারা আপনাদের এই দুর্নীতিবাজ নেতৃত্বকে পরিহার করুন। যদি দেশের জন্য রাজনীতি করতে চান, জনগণের জন্য রাজনীতি করতে চান, তাহলে আপনাদের পরিশ্রম ইমেজের নতুন নেতৃত্ব আপনারা নিয়ে আসেন দলে, তাহলে জনগণের আস্থা আপনাদের উপর আসতে পারে। বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সভায় যোগ দেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি। সেই তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক। জে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা। অস্বাস্থ্যকর পরিবেশ নয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্যকর পরিবেশেই জেলখানায় রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর শেরেবাংলা নগরে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে আদালতের রায় অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে 12 সদস্যের টিম রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে আলোচনার জন্য আসছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তাকে যতখানি সুযোগ সুবিধা দেওয়া যায় ওই কারাগারে সেগুলো সবই দেওয়া হচ্ছে। এখানে অনিরাপদ কিংবা ঝুঁকিপূর্ণ অস্বাস্থ্যকর কিছুই নেই। কারাগারের কোড অনুযায়ী, জেল কোড অনুযায়ী তাকে যেই দেওয়ার দরকার, সুবিধা দেওয়ার দরকার সবই পাচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সাথে চুক্তির ২.৫ মাস পরও থামেনি অনুপ্রবেশ। রাখাইনের রোহিঙ্গা পল্লীতে নির্যাতন আর খাদ্য সংকটের কারণে নাফ নদী পাড়ি দিয়ে এখনো বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক চুক্তি হলেও এখনো ঘটছে অনুপ্রবেশ। ২৪ নভেম্বর চুক্তির পর গেল ২.৫ মাসে IOM ও সরকারের দেয়া তথ্য মতে বাংলাদেশে নতুন করে পালিয়ে এসেছে প্রায় ৬৫,০০০ রোহিঙ্গা। তারা বলছে মিয়ানমার সেনা ও পুলিশ নির্যাতন চালিয়ে তাদের দেশ ছাড়তে বাধ্য করছে। ক্ষেতের ফসল লুট করায় রাখাইনে তৈরি হচ্ছে তীব্র খাদ্য সংকট। এখনো প্রতিদিন অনুপ্রবেশের কথা স্বীকার করে রোহিঙ্গা প্রত্যাবাসন অফিসের কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী কাজ করছে না মিয়ানমার। দুর্ভাগ্যবশত এখনো আসলে বলতে গেলে প্রায় প্রতিদিনই লোক আসছে। বলা ছিল যে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে, কিন্তু আমরা বাস্তবে তার প্রতিফলন দেখতে পাইনি। চুক্তির ২ মাসের মধ্যে প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও দুদেশের প্রস্তুতি না থাকায় তা পিছিয়ে যায়। রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে প্রস্তুতি এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলার কথা থাকলেও তা করছে না মিয়ানমার। তারা আসছেন মূলত ওখানকার কিছু অথরিটি, লোকাল এবং ডিফেন্সের লোকজন মিলে বলছে যে বাকিরা বাংলাদেশ চলে গেছে, তোমরাও চলে যাও। অবশ্যই প্রত্যাবাসন যখন শুরু হবে তারপরও যদি আবার আসতে থাকে তাহলে আমাদেরকে সেটা সিরিয়াসলি ভাবতে হবে। মানবিক বিবেচনায় বাংলাদেশের পক্ষ থেকে সব রকমের সহায়তা পাচ্ছে রোহিঙ্গারা। বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন পুরাতন মিলে এ পর্যন্ত ১০,৬৫,৭৩৬ জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না করার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্রান্ডে। মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত স্বাগত জানাতে প্রস্তুত বললেও বাস্তব পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না বলে অভিযোগ বাংলাদেশের। এদিকে রোহিঙ্গা পরিস্থিতির জন্য বরাবরের মতোই মিয়ানমারের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। আজহারুল ইসলামের রিপোর্ট। মিয়ানমারের পরিস্থিতির উন্নতি না হওয়ায় রোহিঙ্গাদের এখনই ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপো গ্র্যান্ডি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। মিয়ানমার সরকার এখনো রোহিঙ্গাদের নাগরিকত্ব সহ নানা অধিকার নিয়ে অবস্থান পরিষ্কার করেনি বলে মন্তব্য করেন গ্র্যান্ডি। আর তাই প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত রোহিঙ্গারাই নেবে বলে জানান তিনি। অন্তত ১ লাখ আশ্রিত রোহিঙ্গা বন্যা এবং ভূমিধ্বস কবলিত এলাকায় বাস করে বলে মন্তব্য করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান। More than 100,000 refugees are living in areas prone to flooding. রোহিঙ্গাদের প্রতি নৃশংসতা বন্ধ করতে নিরাপত্তা পরিষদকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। Their lives are at grave risk. তবে রাখাইন পরিস্থিতির উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেন মিয়ানমারের প্রতিনিধি হাউডু সোয়ান। We will continue to work in close consultations and cooperation with Bangladesh. প্রত্যাবাসনকারীদের স্বাগত জানাতে মিয়ানমার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। We have made necessary preparations and now ready to receive the first group of returnees. এদিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন মনে করেন দুদেশের মাঝে চুক্তি হলেও এ নিয়ে তেমন কোনো কার্যকর অগ্রগতি হয়নি। Influx of the Rohingya into Bangladesh continues unabated till date. অপরদিকে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি মিয়ানমার সমস্যা সমাধানে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি মিয়ানমারের সামরিক বাহিনী এবং স্টেট কাউন্সিলর অং সান সুচির সমালোচনা করেন। আজহারুল ইসলাম, ২১ টেলিভিশন। তারুণ্যের উচ্ছ্বাসে উদযাপিত হল বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসায় রঙিন গোটা রাজধানী। ফুল বিনিময় হয়েছে ভাব ভালোবাসার প্রকাশ। তবে ফুলের চড়া দামে ক্ষণিকের জন্য নাখোশ হলেও ভালোবাসার কাছে উড়ে গেছে সব আক্ষেপ। ভালোবাসা দিবসে প্রিয় সন্তানকে নিয়ে ঘুরে বেরিয়েছেন বাবা মা। আরো জানাচ্ছেন মফিউর রহমান। শাহবাগ থেকে টিএসসি, ভালোবাসার রঙে রঙিন। এটা একটা খণ্ডচিত্র। ফাগুনের দ্বিতীয় দিনে গোটা রাজধানীতেই ভালোবাসার রং।
সবখানে যেন তারুণ্যের উচ্ছ্বাস, ফুল দিয়ে প্রিয়জনকে মনের কোণে জমে থাকা ভালোবাসার কথাটা বলে দেওয়ার সেরা দিনটা আজই। ভ্যালেন্টাইন্স ডে, ঢাকা যেন উৎসবের নগরী। 14 ফেব্রুয়ারি এখন একটা ব্র্যান্ড আইটেম হয়ে গেছে, বিশেষ করে ভালোবাসার জন্য। স্পেশাল দিন, যে আমরা স্পেশালভাবে কাউকে কোনো কিছু প্রকাশ করতে পারি। পৃথিবী জুড়ে সবাই যদি সবাইকে ভালোবাসতে পারে তাহলে তো পৃথিবী আমার সুন্দর থাকবে। বিয়ের পরে ফার্স্ট ভ্যালেন্টাইন ডে আমরা একসাথে পালন করতে চাই। ভালোবাসতে দিন লাগে না যেমন, কিন্তু এই দিনটা একটু বেশি প্রকাশ করতে ভালো লাগে। অন্যদিন ফুলের দাম কম থাকলেও এদিন দ্বিগুণ, ভালোবাসা দিবস বলে কথা। গোলাপের উপরে আজকে একটু বেশি দাম, একটা গোলাপ 80 টাকা 100 টাকা বিক্রি হচ্ছে। চাপটাও সকালের থেকে আমরা রাত ভরে এই ফুলগুলো বানাইছি, খুব চাপ। বাবা মায়ের হাত ধরে ঘুরতে বেরিয়েছে শিশুরাও, ফুল কিনেছি। বিশেষ এই দিনে পথ শিশুদের প্রতি ভালোবাসার টানে এগিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন উদ্যম। সোহরাওয়ার্দী উদ্যানে পথ শিশুদের মাঝে খাবার আর কিছু উপহার সামগ্রী তুলে দেয় তারা। ভালোবাসার প্রকাশ শুধু একটি দিনের নয়, সবগুলো দিনই হোক ভালোবাসার, এ প্রত্যাশা সবার। মহিতুন রিয়া, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক দেখছিলেন মফিউর রহমানের সহায়তায় মহিতুন রিয়া রিপোর্ট। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 সিরিজ প্রসঙ্গ। টি-20 সিরিজের প্রথম ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। ইনজুরির কারণে প্রথম ম্যাচে অনেকটাই অনিশ্চিত তামিম ইকবাল আর মুশফিকুর রহিম। এদিকে ত্রিদেশীয় সিরিজ ও টেস্টের মতো টি-20তেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চায় শ্রীলঙ্কা। পারভেজ খোকনের রিপোর্ট। হতাশা দিয়েই বছর শুরু করেছেন মাশরাফি, সাকিব, তামিমরা। শ্রীলঙ্কার কাছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজেও হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। তবে লঙ্কানদের বিপক্ষে টি-20 ফরম্যাট দিয়েই হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার স্বপ্ন নিয়ে প্রস্তুত টাইগাররা। অলরাউন্ডার সাকিব আল হাসানের পর ইনজুরির কারণে শঙ্কা দেখা দিয়েছে তামিম ও মুশফিককে নিয়েও। এদিকে স্কোয়াডে যোগ হয়েছে নতুন 5 খেলোয়াড়। সবকিছু মিলিয়ে অনেকটা ব্যাকফুটে থাকলেও ওপেনার তামিম ইকবালকে সাথে নিয়েই মাঠে নামার প্রত্যয় জানালেন দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। বেস্ট 11 আমরা ওয়েট করছি, যে কারণ এবং অ্যাজ ওয়েল এজ মুশির ব্যাপারটাও ছিল, তো এই জন্য ব্যাপারটা নিয়ে আমরা এখনো হোপফুল যে হোপফুলি দে উইল বি অলরাইট ফর টুমরোজ গেম। মিরপুরে ত্রিদেশীয় ওয়ানডে ও টেস্ট সিরিজের উইকেটে ছিল ভিন্নতা, তবে পিচ সম্পর্কে বাড়তি চাপ না নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজেও ভালো করতে চায় শ্রীলঙ্কা। Test match also we got, it's like turning track. So hopefully for tomorrow, so it will be a very good wicket, so we hope for that. ওয়ানডে ও টেস্টের তুলনায় টি-20তে টিম বাংলাদেশের পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকলেও এই সিরিজে তা মুছে ফেলতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। আমাদের যে টি-20 অ্যাবিলিটির উপর একটা কোশ্চেন মার্ক আছে, যদি আমরা ওই জিনিসটা সরাতে চাই, দিস ইজ দ্য সিরিজ পারভেজ খোকন, 21 টেলিভিশন। দিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থা অনুসরণ করে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির, কৃষি পদক বিতরণ। প্রশ্নপত্র ফাঁস রোধে ইন্টারনেট বা ফেসবুক বন্ধ রাখা কোনো সমাধান নয়, জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। সরকারের কৃষি বান্ধব নীতি দেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে অসামান্য অবদান রেখে চলেছে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে কৃষি পদক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কৃষি ব্যবস্থা অনুসরণ করে খাদ্যশস্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেন রাষ্ট্রপতি। আরো জানাচ্ছেন মিরাজ মিজু। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত কৃষি পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কৃষিক্ষেত্রে নিরন্তর অবদান রেখে চলা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানের স্বীকৃতি হিসেবে কেআইবি কৃষি পদক তুলে দেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতি তার ভাষণে কৃষিখাতের উন্নয়নে সরকারের অবদানের প্রশংসা করেন। কৃষি প্রধান বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশেষ করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ও খাদ্য নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে কৃষিবিদ পেশাজীবীগণ উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক অবদান রেখে
চলছেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিবিদদের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়ছে। অসময়ে ঝড় বৃষ্টি ও বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। পরিবেশ দূষণ থামানো না গেলে এই পরিস্থিতি আরও অবনতি হবে। কৃষিবিদ ও গবেষকদের এই অবস্থার উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রযুক্তি ভিত্তিক মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। প্রশ্নপত্র ফাঁস রোধে ইন্টারনেট বা ফেসবুক বন্ধ রাখা কোনো সমাধান নয় বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি জানান, ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন তৈরি থেকে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আছে। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস কেমন করে হয় তা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। প্রশ্নপত্র প্রণয়ন করে বিজি প্রেসে ছাপানো, তারপর কয়েক ধাপ পেরিয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছানো পর্যন্ত প্রশ্নপত্র পাহারা দেয়া কঠিন কাজ বলে মন্তব্য করেন মন্ত্রী। প্রযুক্তির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস রোধে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান মোস্তফা জব্বার। জেলা জজ হিসেবে পদোন্নতি পাচ্ছেন 128 জন বিচারক। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত হয়। হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসাইনের নেতৃত্বে এটাই প্রথম ফুলকোর্ট সভা। এ সভায় বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম সহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় অনশন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন রত্না জামান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বুধবার সকাল থেকে অনশন কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় আধিপত্য বিস্তারের জের ধরে নগর ছাত্র দলের দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অনশন কর্মসূচিতে দলের নেতাকর্মীরা বলেন, নির্বাচন থেকে বাইরে রাখতেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই রায় দেয়া হয়েছে। রংপুরে দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমাদের জেলা কার্যালয় সিলেটে রেজিস্ট্রারি মাঠে কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা যোগ দেন। জামালপুরে গণ অনশন কর্মসূচি থেকে খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাবনায় প্রতীক অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। রাজবাড়ীতে নেতাকর্মীদের রাস্তায় নামতে দেয়নি পুলিশ। এছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ, মাগুরা, চুয়াডাঙ্গা ও নওগাঁ সহ বিভিন্ন জেলায় প্রতীক অনশন কর্মসূচি পালন করা হয়। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত 19 জন অবৈধ অভিবাসী নিহত, আহত 78। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে পিএসজি। দেখছেন রাত 11টার 21 সংবাদ। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যটন। বরিশালের মাধব পাশায় অবস্থিত নয়নাভিরাম দুর্গাসাগর দিঘি। একসময় শীত এলেই অতিথি পাখির কলকাকলিতে মুখরিত থাকত দুর্গাসাগর। পাখি দেখতে ভিড় জমাতেন দেশ বিদেশের হাজারো পর্যটক। তবে পরিবেশ বিপর্যয় সহ বিভিন্ন কারণে এখন আর দেখা মেলে না অতিথি পাখির। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। একসময় বরিশালের নাম ছিল চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণের সময় তার প্রশাসনিক কেন্দ্র ছিল মাধব পাশা। 1780 সালে শিবনারায়ণ তার স্ত্রী দুর্গামতির নামানুসারে বিশাল জলাধার খনন করেন। নাম দেওয়া হয় দুর্গাসাগর। বর্তমানে দুর্গাসাগরের জলাভূমির আয়তন 27 একর। পাড় ও জমি সহ মোট আয়তন 45.42 একর।
দিঘির মাঝখানে জঙ্গলপূর্ণ একটি দ্বীপ রয়েছে। শীতকালে একসময় এখানে অতিথি পাখির সমাগম হতো, তবে কয়েক বছর ধরে কমে গেছে অতিথি পাখির আনাগোনা। এজন্য কার্গো বিমানের শব্দ এবং পাখির বসবাসের পরিবেশ নষ্ট হওয়াকে দুষছেন সংশ্লিষ্টরা। অগণিত মার্কিন হেলিকপ্টার তড়িৎ গতিতে এগুলো একবারে নিচ দিয়ে চলাফেরা করত এবং তার রুট ছিল আমাদের এই দুর্গাসাগর। পাখি না থাকায় দুর্গাসাগর দিঘির প্রতি আকর্ষণ হারাচ্ছেন পর্যটকরাও। আমার বাবা, আমার আঙ্কেল এদের কাছে শুনছি এখানে আগে অনেক পাখি আসতো। দুর্গাসাগরে খুব আশা নিয়ে এসেছিলাম যে দুর্গাসাগরে একটা ভালো কিছু দেখব, প্রাকৃতিক পরিবেশ থাকবে, পাখি থাকবে। পাখিদের বসবাসের পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ওখানে আমাদের প্রচুর গাছ লাগানো আছে এবং পরিবেশ উন্নয়নের জন্য যা করণীয় আমরা সেগুলি চলমান প্রক্রিয়া হিসেবে করছি। আবারও অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে বরিশালের দুর্গাসাগর, এমনই প্রত্যাশা ভ্রমণ পিপাসুদের। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। দেখছেন রাত 11টার 21 সংবাদ। আমাদের বিশেষ আয়োজন অমর 21। বাংলাদেশে প্রায় 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা থাকলেও বেশিরভাগেরই নেই নিজস্ব বর্ণমালা। লিখিত রূপ না থাকায় হারিয়ে যাচ্ছে এসব ভাষা। আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে নিজস্ব ভাষা সংরক্ষণে ভাষা একাডেমি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম। যদিও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ক্ষুদ্র নৃগোষ্ঠীর 40টি ভাষা চিহ্নিত করেছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নৃগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সামগ্রিক রূপ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী বাঙালিদের কাছে অনেকটাই অপরিচিত। দেশের 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা। বিশ্বের মোট জনসংখ্যার 7,000 ভাষা চিহ্নিত করেছে ইউনেস্কো। এর মধ্যে 5,000 ভাষাই আদিবাসী জনগোষ্ঠীর। 2010 সালের শিক্ষানীতি অনুযায়ী 2017 সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করে সরকার। আমাদের যে নিজস্ব ভাষা, এটা দিয়ে তার বাইরে চলতে পারবো না। মি চাজক মা যেটা, তো এটার বাংলা ভাষা হচ্ছে ভাত খেয়েছো। আমাদের নিজস্ব কোনো বর্ণমালা নেই, বাট মানে ইংলিশ দিয়ে লেখা যায়। 40টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠীরই নিজস্ব লৈখিক কোনো রূপ নেই ভাষার। সেক্ষেত্রে আমরা আগে থেকে প্রাচীন রীতি অনুসারে আমরা মৌখিকভাবে সেটা বলে আসছি। নিজস্ব মাতৃভাষার শিক্ষা ব্যবস্থা প্রচলনে বর্ণমালা নির্ধারণ করেছে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। এর মধ্যে গারো ও ত্রিপুরা ঠিক করেছে রোমান বর্ণমালা, মারমারা বার্মিজ, চাকমাদের চাকমা এবং ওরাওদের বাংলা। বিপন্ন ভাষাগুলো সংরক্ষণে জাতীয় আদিবাসী ভাষা একাডেমি গড়ে তোলার দাবি রয়েছে ফোরামের। অচিরেই এই 5টি ভাষায় আদিবাসী শিক্ষক নিয়োগ করা হোক এবং বিদ্যমান যেসব শিক্ষক আছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। জাতীয় পর্যায়ে আদিবাসী ভাষা একাডেমি প্রতিষ্ঠা করা হোক। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিলুপ্ত প্রায় যেসব ভাষা চিহ্নিত করেছে সেসব ভাষার বর্ণমালা ও অভিধান তৈরির প্রণালী নিয়ে ভাবছেন গবেষকরা। লিখন বিধি তৈরি করতে হবে, বই তৈরি করতে হবে, সে ভাষার ব্যাকরণ তৈরি করতে হবে, অভিধান তৈরি করতে হবে, শিক্ষক তৈরি করতে হবে এবং সব শিশুর অধিকার আছে তার মাতৃভাষায় অন্তত একটা পর্যায় পর্যন্ত জ্ঞান লাভ করা। নানা জাতির নানা ভাষা, এসব ভাষার বৈচিত্র্য প্রতিটি জাতির নিজস্ব ঐতিহ্য ধারণ করে বলেই ভাষার সংরক্ষণ জরুরি বলে মনে করেন গবেষকরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার 21 গ্রন্থমেলার খবর। অমর 21 গ্রন্থমেলায় ভালোবাসার রং। প্রিয়জনকে উপহার দিতে বই কিনেছেন অনেকেই। লেখক প্রকাশকদের আহ্বান, বই উপহার দেওয়ার রীতি ফিরে আসুক, বাড়ুক পড়ার চর্চা। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ভালোবাসা দিবসে রঙিন বইমেলার আঙিনা। কারো জন্মদিন, কারো বা ভালোবাসার প্রথম দিনের স্মৃতি। বিশেষ দিনের সাক্ষী হয়ে থাকছে বই। ভালোবাসা দিবসে আমি জন্মগ্রহণ করেছি এবং অনেক অনুভূতির আমি প্রাপ্তি পেয়েছি, যার জন্য হয়তো আমি দুঃখ বেদনা, সুখ দুঃখ, হাসি কান্না বিভিন্ন রকম লেখা লিখতে পারি। প্রিয়জনকে বই উপহার দেওয়ার রীতি বেশ পুরনো।
বই আদান প্রদানে আন্তরিকতা বাড়ে, গাঢ় হয় বন্ধুত্ব। 87 বছর বয়স্ক মহিলার স্টোরি, তাকে নিয়ে গল্প, তার জীবন, তার উচ্ছ্বাস, তার জীবনের উৎসব, তার জীবনের বেদনা। বিশেষ দিন বলে নয়, বই কিনে উপহার দেওয়ার মধ্যে থাকে ঐতিহ্যের ছোঁয়া। পাঠক আসুক চাই না আসুক, কিন্তু আমার মনে হয় যে এই যে বসন্তের 2টা দিন উৎসব মুখর, দেখতে ভালো লাগে। এই যে ফুল আছে, হলুদ লাল নীল রং আছে, মানুষের হাসি মুখ আছে, এটা আনন্দের। বই কিনুক, যার ইচ্ছা হবে কিনবে, যদি কেনে তো খুব আনন্দের খবর, নাও কেনে তারপরে যে বই দেখতে আসে, এটা আমি মনে করি অনেক সুন্দর ঘটনা। ভালোবাসার এই দিনে মেলা প্রাঙ্গণে পাঠক দর্শনার্থীর সরব উপস্থিতি প্রাণবন্ত করেছে প্রকাশকদেরও। বইমেলার 14তম দিনেও নতুন বই প্রকাশিত হয়েছে 192টি। মোড়ক উন্মোচন হয়েছে পুলিশ কর্মকর্তা জয়নুল আবেদিনের লেখা বই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বই উপহার রীতি হারিয়ে গেছে। বাংলা সংস্কৃতিতে প্রিয়জনকে বই উপহারের প্রচলন পুরনো হলেও এখন তার চর্চা নেই। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা সাহিত্যিক আনিসুল হক বই কিনে পড়া এবং অন্যকে উপহার দেওয়ার আহ্বান জানান। ছোটবেলাতেও আমরা দেখেছি বিয়েতে, জন্মদিনে মানুষ বই উপহার দিত। বইয়ে একটা পাতা থাকতো, কে কাকে উপহার দিচ্ছে সেটা লেখার জন্য, সুন্দর ছবি টবি দিয়ে। সেই পাতাটাও উঠে গেছে, সেই চলটাও উঠে গেল। যে এখন হয়তো লোকে ভাবে যে একটা জন্মদিনে বা একটা বিয়েতে বই উপহার দিলে সেটা যথেষ্ট পরিমাণে আধুনিক হবে না বা যথেষ্ট মানসম্পন্ন হবে না, কিন্তু এটা উল্টিয়ে দেওয়া উচিত। মুক্তধারার 1972 সালের পরে পোস্টারিং করতো যে নববর্ষে প্রিয়জনকে বই উপহার দিন, প্রিয়জনকে বই উপহার দিন। তা আমার মনে হয় আমরা আসেন আবার এই আন্দোলনটা শুরু করি, যে ভালোবাসা দিবসেও আমরা প্রিয়জনকে বই উপহার দেব, অন্য যে কোনো উপলক্ষে, জন্মদিনে, বিয়েতে। যদি আমি কাউকে সত্যিকারের ভালোবাসি, আমি তো তার সত্যিকারের উপকার চাইব। সত্যিকারের উপকার করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বই উপহার দেওয়া। একটা মোমবাতি যদি জ্বলে, সে কিন্তু অনেক মোমবাতিকে জ্বালাতে পারে। তেমনি একটা হৃদয় যদি আলোকিত হয়, পুরো সমাজটা, দেশটা আলোকিত হতে পারে। বই হচ্ছে সেই জিনিস যা দিয়ে আমরা মানুষের হৃদয়কে আলোকিত করতে পারি। কাজে আমি খুব চাইব, আমার প্রিয়জনকে যদি আমি আলোকিত করতে চাই, তাকে বই দিব। বই পড়তে পড়তেই কিন্তু মানুষ পাঠক হয়ে উঠবে, এবং প্রত্যেকের ঘরে আমরা পাঠাগার চাই। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। প্রভাব সৃষ্টি করলে 10 বছর আগেই সাজা হতো খালেদার। ইতালিতে প্রধানমন্ত্রী, দুর্নীতির বিচার চালিয়ে যাবার অঙ্গীকার। বিএনপি ছাড়া নির্বাচন সফল হবে না, অনশনে হুঁশিয়ারি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইইউ। খালেদার প্রার্থিতা আদালতের উপর নির্ভরশীল। পরিচ্ছন্ন নেতাদের বিএনপিতে রাখার আহ্বান আওয়ামী লীগের। তারেককে দেশে ফেরত আনার দাবি। থামছে না রোহিঙ্গা অনুপ্রবেশ, রাখাইনে খাদ্য সংকট। প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি বলছে জাতিসংঘ। টি-20 সিরিজে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অনিশ্চিত তামিম মুশফিক, ভালো করার প্রত্যয় টাইগারদের। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।